হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অনুভব সিনহার 80 বলে ছবিটাকে নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করছে তাপসী পান্নু, কানি কুসরুতি রয়েছে, যাকে আপনারা অল উই ইম্যাজিন অ্যাজ লাইটে দেখেছেন। আর এছাড়া প্রচুর সাপোর্টিং অ্যাক্টর মোহাম্মদ জিশান আয়ুব রয়েছে, মানুজ পাওয়ার রয়েছে, আরও অনেকে রয়েছে, ইভেন নাসিরুদ্দিন শাহ রয়েছে, একটা খুব ছোট্ট রোলে, কুমুদ মিশ্রা রয়েছে। তো হিউজ একটা স্টারকাস্ট রয়েছে ছবিটার মধ্যে। তো ছবিটা কীরকম হলো, তো ট্রেলার থেকেই আপনারা গল্পটা দেখতে পেয়েছেন যে এখানে 2025 সালে একটি মেয়ে, যে স্কুল টিচার মহিলা, তো তাকে আর কি কিছু ছেলে মিলে আর কি তুলে নিচ্ছে, এবং তার সাথে তারপরে যা ঘটছে আপনারা সেগুলো ট্রেলারেই দেখেছেন, এবং তার পরবর্তীতে সেটার ট্রায়াল ইত্যাদি, এবং আদৌ তাপসী পান্নু আর কি তার হয়ে ফাইট করছে, কোর্টে তাকে রিপ্রেজেন্ট করছে। তো সে কি পারবে, আদৌ এদের শাস্তি হবে কি হবে না। এবার ছবিটার মধ্যে অনুভব সিনহা কিন্তু অনেক কিছু বিষয়বস্তু তুলে এনেছেন, মানে একটা কাইন্ড অফ 360 ডিগ্রি ভিউ দেওয়ার উনি চেষ্টা করেছেন। ঠিক আছে, মানে 360 ডিগ্রি ভিউ বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন যার সাথে খারাপ জিনিসটা হয়েছে তার তার ফ্যামিলি, তাকে সমাজ কিভাবে দেখছে, সব কিছু সেই দিকটা এক্সপ্লোর করার চেষ্টা করেছে। যে লয়ার তাকে রিপ্রেজেন্ট করছে তার দিকটা, তার পুরো অ্যাঙ্গেলটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করছে। আবার দেখবেন একটা খুব কমন ব্যাপার আছে যেটাকে বলা হচ্ছে ভিজিল্যান্টে জাস্টিস। তো এই যে রেপ রিভেঞ্জ, এটা তো একটা ইটসেলফ জনরা, সিনেমার একটা জনরা হয়ে গেছে, আজ থেকে নয় হলিউড থেকেই হয়ে আসছে। মানে ডেথ উইশ থেকে শুরু করে প্রচুর ছবি পেয়ে যাবেন ভিজিল্যান্টে অ্যাকশনটা, মানে এর উপরেই দাঁড়িয়ে আছে আর কি। মানে অনেক ছবি এরকম হয়েছে যেখানে রেপ রিভেঞ্জ মুভিজ আমরা দেখেছি। তো সেই যে মিথটা সেটাকে ডিবাঙ্ক করা, যে আপনি হাতে বন্দুক তুলে নিয়ে একজনকে মেরে দিলেন, ঠিক আছে, রেপের বদলে, তো সেটা যে কতটা ভুল, এবং তাতে যেই সাইকেলটা নেভার এন্ডিং, মানে আপনি একজনকে তো মেরে দিচ্ছেন, কিন্তু তার পরবর্তীতে কি ব্যাপারটা থেমে যাচ্ছে, সমাজ কি পাল্টে যাচ্ছে, তো সেটা তো হচ্ছে না। তো সেই ব্যাপারটাকে এই যে সেলিব্রেশন করা হয় সিনেমার মধ্যে, তো সেই মিথটাকেও ডিবাঙ্ক উনি করেছেন ছবির মধ্যে। এই যে জিনিসটা অরিজিনেট কোথা থেকে করছে, এইগুলো যে ছোটবেলা থেকেই একটা বাচ্চার মনের মধ্যে ঢুকে যাচ্ছে, সমাজ তার মধ্যে এইগুলোকে ঢুকিয়ে দিচ্ছে না জেনে শুনেও, তো সেগুলোর দিক, এবং যারা ধরুন এইটা করেছে, এই কাণ্ডটা ঘটিয়েছে, তাদের দিক, তারা কিভাবে শেপ আপ হয়েছে, তাদের বাবা মা, তাদের কি ট্রেনিং, ইভেন তার মা, তার মানে সুপ্রিয়া পাঠকের ক্যারেক্টারটাকে দিয়ে তার কি ছোটোবেলা, সে কীভাবে ইম্প্যাক্টেড হয়েছে, সব কিছু একটা তুলে ধরতে চাইছে। ইভেন যে পুলিশ যারা এটাকে ইনভেস্টিগেট করছে তাদের দিকটা, তাদের যে মডেল কনফ্লিক্ট, অনেক সময় পুলিশ অফিসার হয়তো সে ভালো কাজ করতে চাইছে, সে হয়তো জাস্টিসের জন্য লড়তে চাইছে, কিন্তু কোথাও গিয়ে সেই রকম কিছু কাণ্ড কারখানা করেছে আগে, যে কারণে সে ওটা চাইলেও রিফ্লেক্ট করতে পারছে না, চাইলেও জাস্টিসের জন্য অ্যাকচুয়ালি সেটা করতে পারছে না। তো সেই ব্যাপারগুলো, সেই তার মরাল ক্রাইসিস ইত্যাদি, সেগুলো তুলে ধরেছে। তো আপনারা ছবিটা যখন দেখবেন যে কোনো অ্যাসপেক্ট বাদ রাখিনি অনুভব সিনহা যেটার উপর তিনি কমেন্ট্রি করেননি, সব রকম অ্যাসপেক্টই উনি তুলে ধরেছেন। একটা সিন আছে মনোজ পাওয়ার, যেখানে উনি একটা অ্যানালজি টানছেন খাবারের সাথে, এবং টেনে আর কি একটা ছেলেকে নিজের ছেলেকে বোঝাবার চেষ্টা করছেন যে তোমার যদি মাঝে মাঝে বাইরের খাবার, যেরকম আমাদের ফাস্ট ফুড খেতে ইচ্ছা হয়, সেরকম যদি তোমার ডেলি রুটিনের থেকে তুমি হয়ে গিয়ে থাকো, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে থাকো, তাহলে দের ইজ বেটার অপশনস আউটসাইড ওয়্যার ইউ ক্যান পে অ্যান্ড এনজয়। বোঝাতে পারছি আপনাদেরকে, আপনারা আশা করি বুঝতে। তো এরকম একটা অ্যানালজি টেনে টেনে ও বলছে আর কি। এবং পিছনে যে মেয়েটি ওই খাবারটা দিচ্ছে, যে যার আর কি দোকান, তো সে আর কি ডিসগাস্ট ফিল করছে, কারণ সে বুঝতে পারছে যে এটা কি কনটেক্সটে কথা বলছে। ছবিটার মধ্যে যে মেসেজিংটা, সেই মেসেজিংটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং সেটা থ্রু আউট দ্য ফিল্ম রয়েছে, পুরো 360 ডিগ্রি একটা কভার করেছে। ছবিটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা প্রচণ্ড হার্ড হিটিং। তো ছবিটা আপনাদের অবশ্যই দেখা উচিত, এবং ছবিটা বাই ডিজাইন এরকমভাবেই বানানো হয়েছে যাতে ছবিটা আপনাকে আনকমফোর্টেবল করতে পারে। এভাবে এই প্রথম যে সিনটা, যখন যে সিকোয়েন্সটা ঘটছে, যেটা হচ্ছে ট্রিগারিং পয়েন্ট ছবিটার, তো সেইটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, সেখানে ক্যারেক্টার্সরা যেভাবে রিয়্যাক্ট করছে, তো সেটা আপনাকে ভাবাবে, শক ভ্যালু দেবে আর কি। তার পরবর্তীতে যেটা হচ্ছে যে এখানে একটা পার্শিয়াল কোর্টরুম ড্রামা আছে, যেখানে ফাইনালি ক্লাইম্যাক্স ইত্যাদির দিকে হচ্ছে, তো সেটাও না আনইভেন রাখা হয়েছে। এবং এই যে পুরো প্রসেসটা বাই ডিজাইন কেন আপনাদেরকে আনকমফোর্টেবল করতে চাইছে এরকম কথাটা বলছি, বিকজ ওরা কি করতে চাইছে না, যে এই যে জেনারেলি আমরা সিনেমার মধ্যে যেভাবে এই প্রসেসটা দেখে থাকি, সেটা অনেক সিমলেসভাবে হয়, স্মুথ হয়, জিনিসপত্রগুলো খুব কনভেনশনালি এগোয়, একটার পর একটা, স্টেপ 1, তারপরে স্টেপ 2, তারপর স্টেপ 3। বাট রিয়েল লাইফে তো সেরকম হয় না, ব্যাপারটা চপি হয়, আনইভেন হয় ব্যাপারটা। তো সেই যে আনইভেননেসটা, সেটাকেই দেখাতে চাইছে। এবং আশেপাশের যে সমাজ, ধরুন কোর্ট এই ঘটনা এতগুলো দেখছে, যে সে কিন্তু আপনাকে আরও সিম্পাথির নজরে জজ আপনাকে দেখবে না। হয়তো সিম্পাথির জায়গা আছে, বাট সে সেটা ফেসের মধ্যে করবে না। তো অনুভব সিনহা কিন্তু ওই ড্রামাটিক অ্যাপ্রোচটাকে না রেখে, যে এই সিস্টেমটা এমনভাবেই অপারেট করে 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 এরকম হয়ে গেছে যে সে আলাদা করে আপনাকে কোনো সিম্পাথি প্রোভাইড করছে না, এবং আপনাকে আলাদা করে কোনো জায়গাও দিচ্ছে না। তো সে কাম অ্যান্ড কোল্ডভাবে নর্মালি চলছে। ইউ আর ওয়ান অফ দ্য
মানে সার্ভাইভার যে এসে আপনি কমপ্লেন করছেন, তো সে আপনাকে ওই ওয়ান অফ দ্য সার্ভাইভার হিসেবেই দেখবে। তো সেই যে কোল্ড একটা ব্যাপার, একটা নেচার অফ দ্য সিস্টেম, এন্টায়ার সিস্টেম, তার মধ্যে পুলিশ রয়েছে, কোর্ট রয়েছে, সব কিছু, তো সেই কোল্ডনেসটাকেই আর কি দেখাবার চেষ্টা করছে, যে যার মধ্যে কোনো সিম্পাথি নেই, যার মধ্যে কোনো সহানুভূতি নেই, তো সেইটাকেই তুলে ধরবার চেষ্টা করছে, যেটা আপনাকে আনকমফোর্টেবল করবে। আর আসছি ছবিটা দেখে আমার ভালোই লেগেছে ডেফিনেটলি, বাট প্রবলেম হচ্ছে আমার একটাই বক্তব্য আছে, মানে ছবিটা দেখার পরবর্তীতে, যে এই ছবিটা হওয়া উচিত, এটার খুব ইম্পর্টেন্ট একটা বার্তা দিচ্ছে, ছবিটা সবাইকার দেখা উচিত, ছবিটা থেকে সবাই ভালো টেক অ্যাওয়ে নেওয়া উচিত, বিকজ ছবিটা খুবই প্রগ্রেসিভ একটা মাইন্ডসেট প্লাস একটা ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে যে কারণে। এবং পারফরমেন্সেস যাদের মানে যেহেতু খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, তারা পারফরমেন্স খুব ভালো দিয়েছে, মেকিং ইত্যাদিও খুবই ভালো ছবিটার ক্ষেত্রে। এবং স্পেশালি কানি কুসরুদ্দি যেভাবে পারফরমেন্স দিয়েছে এবং পুরো ক্যারেক্টারটাকে যেভাবে ইমোশনটা তার ফুটিয়ে তুলেছে, স্পেশালি যে কোর্ট সিনটা আছে যেখানে ও মুখ ঢেকে রাখে এবং মুখটা তারপরে খুলে ফেলে, ওই সিনটা তার পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি ছিল। ছবিটা দেখে আমার সব থেকে প্রথমে যেটা মনে হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু কভার 360 ডিগ্রি ভিউ, ডোন্ট মেক আ ফিল্ম, মেক আ ওয়েব সিরিজ, যেটা একটা 8টা এপিসোডের ওয়েব সিরিজ হতো নেটফ্লিক্সে, এবং প্রত্যেকটা অ্যাসপেক্টকে ধরে ধরে ডিটেলে গিয়ে একদম ইন ডেপথে গিয়ে এক্সপ্লোর করতে পারতো অনুভব সিনহা। সেটা তিনি করেননি, তিনি একটা সিনেমার মধ্যেই 360 ডিগ্রি ভিউকে মানে এনক্যাপসুলেট করতে চাইছেন। এবার প্রবলেম তাতে কি হয়, এখানে প্রচুর প্রচুর অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে যাদেরকে পুরোপুরি ইউটিলাইজ করাই হয়নি। মানে ধরুন এই যে সুপ্রিয়া পাঠককে নেওয়া হয়েছে একটা পার্টিকুলার সিনে একটা যে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারপরে সেই ক্যারেক্টারটার কিন্তু বাকি ন্যারেটিভে কোনো ভূমিকা নেই। বা ধরুন মনোজ পাওয়ার ক্যারেক্টারটা একটা মোমেন্টে একটা সার্টেন ওয়েতে রিয়াক্ট করছে, তারপরের মোমেন্টে যেহেতু স্টেটমেন্টটা দিতে হবে বলে, তাই জন্য সে হঠাৎ করে এসে ওরকম একটা অ্যানালজি টানছে ছোলে ভাটুরের সাথে, বাট আর আগের মোমেন্টে অন্যভাবে রিয়াক্ট করছিল। কিন্তু আপনারা দেখুন যে কনভেনশনাল বলিউড ছবি এই জোনের মধ্যে ধরে নেন দামিনী, রাজকুমার সন্তোষীর ছবি, খুব আউটস্ট্যান্ডিং একটা ছবি, এবার সে তো খুব কনভেনশনাল পাতেই হাঁটে, ড্রামাটিক একটা পাতেই হাঁটে, যেখানে সানি দেওল লড়ছে জাস্টিসের জন্য, দামিনীও লড়ছে ওই মেয়েটার জাস্টিসের জন্য। এবার ব্যাপার হচ্ছে ওই ছবিটাতেও দেখবেন এই ব্যাপারটা কিন্তু রাজকুমার সন্তোষী কভার করেছেন, যে যে কাণ্ডটা ঘটিয়েছে তার বড় দাদা হচ্ছে ঋষি কাপুর, এবং সে বুঝতে পারছে তার ভাই দোষ করেছে, কিন্তু একটা কোথাও দোনা মনে হয় মরাল ডাইলেমাতে ভুগছে। আর তার বাবাকে দেখাচ্ছে কুলভূষণ কারবান্দা, সে কিন্তু নিজের ছেলেকে চড় থাপ্পড় মারছে। এই যে ক্যারেক্টারটা যেরকম আর কি নেচারটা মনোজ পাওয়ার দিয়েছে, সেম টাইপের কুলভূষণ কারবান্দা কিন্তু অত আগেই করেছে। কিন্তু আপনি কুলভূষণ কারবান্দার ক্যারেক্টারটা গ্রাফটা দেখবেন যে ছেলেকে বাঁচাবার তো চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে একটা গিল্টও কাজ করছে কন্টিনিউয়াসলি। এবার এখানে মনোজ পাওয়ার ক্যারেক্টারটা এক্স্যাক্টলি সেম, কাইন্ড অফ 70-80% সেমই রিয়াক্ট করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে মাঝে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য তাকে আপনি সার্টেনলি ক্যারেক্টারটা নিজের গ্রাফ ছেড়ে বেরিয়ে এসে অন্যরকম একটা কথা বলছে। ডিরেক্টর ওই মোমেন্টে একটা স্টেটমেন্ট দিতে চাইছে যে হয়তো মনোজ পাওয়ার অ্যাকশনসেই সে তার ছেলেকে ছোটবেলা থেকে এইভাবেই ট্রেন করেছে, বা সে চোখের সামনে এরকম জিনিস দেখেছে, তাই জন্য সে এইভাবে রিয়াক্ট করছে না। এবার এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য আপনি ক্যারেক্টারটার যে একটা ফিল্ম মেকিংয়ে একটা তো প্রোগ্রেশন হয় একটা রাইটিংয়ের ক্ষেত্রে, সেটাকে হুট করে আপনি তালটা কেটে দিলেন। সেম জিনিসটা আপনার মনে হবে যে যেটা হচ্ছে ভিজিল্যান্টে অ্যাঙ্গেলটাকে ডিবাঙ্কিং করার জন্য যে স্টেটমেন্টটা রেখেছে অনুভব সিনহা, সেইটা একটা ডিফারেন্ট ছবি। আজকে ভেট্টাইয়ান বলে একটা ছবি এসেছিল রজনীকান্তের ছবি, যেখানে পুলিশ এনকাউন্টার, এই যে লোককে ধরলেই এনকাউন্টারের মাধ্যমে আর কি যেটা জাস্টিস দিয়ে দেবো, যেটাও আগেন হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন, হায়দ্রাবাদে এরকম একটা ঘটনা হয়েছিল, পুলিশ এনকাউন্টার করে দিয়েছিল, তো সেই সময় সেটাকে নিয়ে প্রচুর সেলিব্রেটও করা হয়েছিল। বাট ভেট্টাইয়ান ছবিটা বলছে না, এনকাউন্টার করে জাস্টিস হতে পারে না, কারণ তুমি এই যে এনকাউন্টার করছো হয়তো তুমি অনেক সময় ঠিক হচ্ছ, অনেক সময় তুমি ভুল ডিসিশনও নিয়ে নিতে পারো। তো এই যে একটা ভিজিল্যান্টে কপ, এটার যেটা তামিল সিনেমা বহুবার করেছে, থেরির মতো ছবি ইত্যাদির মতো ছবিতে করেছে, সেটাকে কোথাও গিয়ে ভেট্টাইয়ান কিন্তু ডিবাঙ্ক করছে। রজনীকান্ত কিন্তু লাস্টে দেখাচ্ছে যে ওই লোককে শিক্ষা দিচ্ছে যে এনকাউন্টার ইজ নট দ্য সলিউশন। কিন্তু দেখুন ওটা একটাই সিঙ্গেল অ্যাঙ্গেলে, এবং যেহেতু ভিজিল্যান্টের জনরাটাই একটা মানে একটা হাইপার মাসালা জনরা, যেখানে আর কি আপনি লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করছে, তাই রজনীকান্তকে একটা হিরো হিসেবে নিচ্ছে যে লার্জার দ্যান লাইফ, তারপরে দিয়ে তাকে দিয়ে ওই মিথটা ডিবাঙ্ক করছে। দ্যাট ইজ আ সিঙ্গেল ট্র্যাক ফিল্ম। এবার এই ছবিটাতে যখন যেটা পুরো প্রচণ্ড একটা রিয়েলিস্টিক জোনের মধ্যে অপারেট করছে, হঠাৎ করেই একটা ভিজিল্যান্টে অ্যাঙ্গেল আসছে এবং সেটাকে আপনি ডিবাঙ্ক করতে এসেছেন, তো সেই ব্যাপারটা না এই সিনেমার সাথে সিঙ্ক করছে না, জিনিসটা ফিট বসছে না আর কি। ওটা একটা ডিফারেন্ট স্টেটমেন্ট, দ্যাট ক্যান বি আ ফিল্ম অল টুগেদার, বাট যদি আপনি এখানে ওটাকে আবার ঢোকাচ্ছেন, তখন ওর জিনিসটা না মানে একটা কাইন্ড অফ একটা ড্রিমের মতো মনে হচ্ছে, যেটা আপনি কোথাও রিয়েলিটির সাথে জুড়ে দিয়েছেন। তো দ্যাট ডাজন্ট বিকাম মানে ওটা আর কি খারাপ ফিল্ম মেকিং হয়ে যাচ্ছে, মানে রাইটিংটা আর কি আনইভেন হয়ে যাচ্ছে ব্যাপারটার মতো। তো এই ছবিটা দেখবার সময় আপনার এই জিনিসটা মনে হবে যে এখানে এই এত অত্যাধিক বেশি স্টেটমেন্ট, যে ফিল্ম মেকিং বা স্টোরি টেলিংয়ের যে একটা ন্যাচারাল অর্গ্যানিক ব্যাপার থাকে, সেটার উপরে উঠে গেছে মেসেজিংটা। মানে ছবিটার মধ্যে কোনো সাটেলটি বা কিছু নেই, কোনো নুয়ান্স নেই, ছবিটা পুরোটাই যা যা দেখাচ্ছে, যা প্লট পয়েন্ট দেখাচ্ছে, এভরিথিং ইজ আ মেসেজ অ্যান্ড উইথ ডিফারেন্ট স্টেটমেন্ট। এবার তাতে জিনিসটা সবকটা একসাথে জেল করে না।
ইট ক্যান নট, মানে তাহলে কি হচ্ছে কি ফিল্ম মেকিংটা বা স্টোরি টেলিংটা অর্গ্যানিক হচ্ছে না, সেটা বাজে হয়ে যাচ্ছে কোথাও গিয়ে, বাট মেসেজিংটা ওভার পাওয়ার করে যাচ্ছে এবং সেই মেসেজিংটা কারেক্ট দিচ্ছে। এই ছবির মধ্যে ইভেন এই যে আইটেম সংসগুলো আছে না, সেই আইটেম সংসের যে লিরিক্স হয়, যেগুলো নিয়ে প্রবলেম হয়, মানে যেগুলো খুবই প্রচণ্ড খারাপভাবে মেয়েদেরকে পোর্ট্রেল করে থাকে, আমরা তো এগুলো নিয়ে বহুবার কথা বলেছি, সেটা নিয়েও অনুভব সিনহা একটা বক্তব্য রেখেছেন যে খুব ক্যাজুয়ালি যতক্ষণ সেটা আমাদের সাথে এটা ঘটছে না বা কিছু হচ্ছে না ততক্ষণ আমরা ভেবে দেখি না, বাট এই আইটেম সংসগুলো কতটা ডেরোগেটারি। ঠিক আছে, তো সেখানে এক জায়গায় ওই যে দাবাং 2 এর যে গানটা ছিল কারিনা কাপুরের, ওই গানটাতে মহিলারা নাচছে একটা বিয়ে বাড়িতে, এবং তার আগে আমরা দেখিয়েছি যে স্কুলের টিচাররা একটা ফেয়ারওয়েল পার্টি করছে এবং সেখানে তারাও বলিউড এরকম গানে নাচছে, বিং আনঅ্যাওয়্যার যে এটাতে অ্যাকচুয়ালি এরকম মানে ফিমেলদেরকে এরকমই একটা পোর্ট্রেল মানে করা হচ্ছে। তো সেটার ব্যাপারেও একটা কমেন্ট্রি আছে। আর আরেকটা আমার কথা হচ্ছে যে অপর্ণা সেনও একটা ছবি বানিয়েছিল দ্য রেপিস্ট বলে, বা সেই ছবিটাও কিন্তু প্রচণ্ড নুয়ান্সে গিয়ে ডিল করে, ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট রাখে, এবং এই যে রেপ কালচার যে মাইন্ডসেটটা, যে কেন একটা লোক রেপিস্ট হয়ে উঠলো, কী হয়ে উঠলো, সেই পুরো জিনিসটাকে এক্সপ্লোর করে কিন্তু, এবং অ্যান আউটস্ট্যান্ডিং ফিল্ম। সেই ছবিটা কিন্তু প্রচণ্ড একটা না নুয়ান্স লেন্স দিয়ে এই বিষয়টাকে দেখছে। কিন্তু আমাদের এখানে মেন স্ট্রিম ফিল্ম মেকারসদের একটা প্রবলেম আছে, অনুভব সিনহারও আছে, মানে আগে ছিল না, এখন আমি নোটিস করছি। আগেন যেহেতু এই লাস্ট কিছু বছরে দেখবেন একটা জিনিস আমাদের মেন স্ট্রিম সিনেমাতে পপুলার হয়েছে, সেটা হচ্ছে শক থেরাপি। প্রত্যেকটা সিন শকিং বানাও, এই অ্যানিমালের মতো ছবিতে হয়েছে। ইভেন দেখবেন ধুরন্ধরেও এই যে অ্যাকচুয়াল ফুটেজ চালিয়ে দেওয়া, এটা কেন করা হচ্ছে? কারণ আপনাকে শক দেওয়ার জন্য। আপনি ওই ঘটনাটা আগে অন্য সিনেমাতে দেখে ফেলেছেন, 26/11 তো বহুবার বহু ছবিতে রিফ্লেক্ট হয়ে এসছে, বাট আপনাকে একটা অ্যাডিশনাল পুশ কীভাবে ছবিটা দিতে পারে মেকার সবসময় এটা ভাবছে। তো ওই জন্য রিয়েল ফুটেজেস চালিয়ে দিচ্ছে, লাল স্ক্রিন করে ওখানে অ্যাকচুয়াল ভয়েস ওভার্স চলছে, ঠিক আছে। এই ধরনের জিনিসপত্র ট্রিটমেন্টে মেকার্সরা কী করছে, একটা শখ তৈরি করছে। অ্যানিমাল তো জানেনই, আপনার বহুবার কথা বলেছি। এবার কথা হচ্ছে কি, যখন ওইটা একটা অন্য রকমের হাইপার ম্যাসকুলাইন জোনের মধ্যে অপারেট করছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ফিল্ম। আমার কথা হচ্ছে যখন আপনি একটা সেন্সিটিভ বিষয়কে দেখাচ্ছেন এইরকম একটা জিনিসকে, এবং সেটা আপনি 360 ডিগ্রি ভিউ কভার করতে চাইছেন, সেখানেও আপনি ট্রিটমেন্টটা আনছেন ওই মেন স্ট্রিম সিনেমারই ট্রিটমেন্টের যে ট্রোপসগুলো, যে টেকনিক্সগুলো, ফিল্ম মেকিংয়ের তো কিছু টুলস অ্যান্ড টেকনিক্স হয়, ক্রাফট যাকে আমরা বলি, সেটা আপনি এই ছবিতেও অ্যাপ্লাই করছেন। এবার সেটাকে আপনি বানাচ্ছেন মেন স্ট্রিমের জন্য, প্যালেটেবল করবার জন্য, যাতে আপনার ছবি বক্স অফিস করতে পারে, কিন্তু কোথাও গিয়ে এই নুয়ান্সটা এফেক্ট হচ্ছে না তো? যে নুয়ান্সটা নিয়ে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন, সেই নুয়ান্সটা আপনার ফিল্ম মেকিং স্টাইলের জন্য এফেক্টেড হয়ে যাচ্ছে না তো? কারণ আপনি ধরুন একটা জিনিসকে প্রচণ্ড প্রচণ্ড প্রোভোকেটিভভাবে শ্যুট করছেন যাতে শক থেরাপিটা দিতে পারেন আপনি, ঠিক আছে, প্রচণ্ড প্রোভোকেটিভভাবে, যেটা আপনার ইনসাইটিং ইনসিডেন্টটা সেটাকে আপনি ইচ্ছা করে ওইভাবে প্রোভোকেটিভভাবে শ্যুট করছেন, প্রথম ভিজুয়ালটাকে ওইভাবে দেখাচ্ছেন, ঠিক আছে, সেটাকে অনেক নুয়ান্সের সাথেও দেখানো যেতে পারতো, ঠিক আছে। দিল্লি ক্রাইম কিন্তু জিনিসটাকে অন দ্য ফেস দেখায়নি, কিন্তু দিল্লি ক্রাইমও সেম কাইন্ড অফ ফিলিং আমাদেরকে দিতে পারে কিন্তু। রেপ কালচারের ব্যাপারে যে ভাবনা চিন্তাটা, সেখানেও কিন্তু গোপাল দাতের যে ফার্স্ট সিজনের কথা বলছি, একটা কিন্তু স্টেটমেন্ট ছিল, যেখানে কিন্তু আমরা এই যে ক্লাস হাইরার্কি ইত্যাদি সব কিছু নিয়ে স্টেটমেন্ট ছিল দিল্লি ক্রাইম সিজন 1-এ, বাট ইট ওয়াজ ডেল্ট উইথ ভেরি নুয়ান্স। ওখানে কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছে সেটা দেখাই অব্দি নেই। তো দিল্লি ক্রাইম ইজ আ ভেরি গুড স্টোরি টেলিং উইচ ইজ অলসো গিভিং আ গুড মেসেজ। কিন্তু আশির ক্ষেত্রে কি হয়েছে, অনুভব সিনহা এই শক থেরাপি ট্রিটমেন্টটা ফুল মানে থ্রু আউট দ্য ফিল্ম দেওয়ার চেষ্টা করেছে। এই জিনিসটা আপনি ধুরন্ধরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, ওই রেড স্ক্রিন হয়ে আসছে, সেম জিনিস এখানেও আপনি দেখতে পাবেন 20 মিনিট অন্তর অন্তর। তারপর এই যে লাস্ট সিনে তাপসির মুখের ওপর কালি ছুড়ে দিল, সেইটা নিয়েও আর্গিউ করছে। সব জিনিসের মধ্যে আপনি একটা কন্টিনিউয়াসলি ওই শক ভ্যালুটা মানে বাচ্চাদেরকে কোর্টে নিয়ে এসে বসিয়ে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে ওই শক ভ্যালুটা প্রত্যেকটা সিনের মধ্যে যাতে পাংচার মানে ঢোকাতে পারে, সেই চেষ্টাটা ডিরেক্টরের রয়েছে। ধুরন্ধরের ক্ষেত্রে দেখবেন একটা সার্টেন সেকশনে, আমার কমপ্লেন ছিল না, বাট একটা সার্টেন সেকশনে কমপ্লেন ছিল যে এটা মানে খুব স্লোলি, খুব টেকনিক ওয়াইজ এর মধ্যে প্রোপাগান্ডা ঢোকানো আছে আর কি, রাইট উইং আইডিওলজি পাংচার করা আছে, কিছু কিছু ডায়লগস দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢোকানো আছে, ইনসার্ট করা আছে, ঠিক আছে, সেটা লোকের মাথায় একটা বাজে প্রভাব ফেলবে। কথা হচ্ছে আজকে ধরুন আসছি, ছবিটা যেভাবে পুরো জিনিসটাকে দেখাচ্ছে, ঠিক আছে, ধরুন একটা কোনো ইয়াং মেয়ে দেখছে এই ছবিটা, যে কলেজে পড়ে আর কি, এবার তার মাথায় এই যে শক থেরাপির যে ট্রিটমেন্ট, আমি ট্রিটমেন্টের কথা বলছি, মেসেজিংগুলোর কথা বলছি, মেসেজিংটা তো আমি বললামই পজিটিভ এবং সেটা ভালো, কিন্তু এই যে দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট, ঠিক আছে, সেটা তো এরকমও একটা প্রভাব ফেলতে পারে একটা মেয়ের মাথায় যে একদম এখন গ্রোয়িং আপ এজে আছে। ধরে নিন আমার বোন নিজে সে কলেজে পড়ে, এবার সে ধরুন এই ছবিটা দেখলো, অ্যান্ড ইফ হার টেক অ্যাওয়ে ইজ দিস যে এভরি ম্যান ইন দ্য সোসাইটি ইজ আ ব্যাড পারসন বিকজ দ্য ফিল্ম ইজ পোর্ট্রেইং ইট লাইক দ্যাট। তো তাহলে এটাও তো একটা তার রিপারকাশন হতে পারে বিকজ অফ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট। আজকে দামিনী দেখে কিন্তু কারোর মনে হবে না, বিকজ দের মানে যদি একটা খারাপ লোকও থাকে, মীনাক্ষী শেষাদ্রি একটা মহিলা হয়ে তার বিরুদ্ধে লড়ছে, কিন্তু সানি দেওলের মতো একটা লোকও আছে যে তাকে হেল্পও করছে কিন্তু, ঠিক আছে।
এবং সেইটা দিয়ে জিনিসটা মানে একটা চাড্ডার মতো লোকও রয়েছে যে ভিলেন যে হচ্ছে খারাপ দিকে রয়েছে, কিন্তু সানি দেওলও রয়েছে যে ওকে হেল্প করার মতো লোক রয়েছে। সেখানেও করাপ্টেড অনেকগুলো লোক দেখাচ্ছে, কিন্তু একটা লোক ভালোও রয়েছে। বাট এখানে এই ছবিটার মধ্যে বিকজ অফ দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট, যে শক থেরাপি ট্রিটমেন্টটা বলছি, এটার জন্য এই মেসেজটাও তো যেতে পারে একটা মেয়ের মাথায় যে গ্রোয়িং আপ এজে আছে, যে হয়তো এতটা বেশি সমাজ দেখেনি বা কিছু, যে অল মেন আর ব্যাড। তো সেটাও তো হতে পারে। সেখানে তিনি ফিল্ম মেকিং টুলটা এরকম একটা মেন স্ট্রিম, যে একটা সিনেমা অ্যানিমাল যেটা অ্যাপ্লাই করছে, আমি তার উল্টো পোলের একটা সিনেমা বানাচ্ছি, আমি সেম ট্রিকটাই অ্যাপ্লাই করছি ফিল্ম মেকিং মানে টুলস হিসাবে। তাহলে আমার সেন্সটা কি হলো? তাহলে আমি ওটাকে কাউন্টারটা কিভাবে মারছি? কারণ এই প্রত্যেকটা সিনেমার আমি একটা দেখছি একটা শক ভ্যালু ক্রিয়েট করো, ক্রিয়েট আ শক ভ্যালু। কেন এটা হবে? তুমি তো নুয়ান্সটা দেখাতে এসছো, তুমি 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছ, তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছো দে আর ভেরি নুয়ান্সড থিং। তুমি পুরো সোসাইটিটাকে এনক্যাপসুলেট করতে চাইছো, দ্যাট ইজ আ নুয়ান্স থিং। দেন ওয়াই ইউ নিড আ মেন স্ট্রিম শক থেরাপি ট্রিটমেন্ট অফ দ্য ফিল্ম টু পোর্ট্রে দ্যাট মেসেজ? এবং তুমি যদি এটা নিয়ে কোয়েশ্চেন করো, এখন লোকে বলবে যে না, সাবজেক্টটা লোকের এতদিন ধরে সিনেমা বানানো হচ্ছে, লোকের মাথায় ঢুকছে না, এইরকম ট্রিটমেন্টই দরকার যাতে লোকের মাথায় ঢুকে এটা। তো লোকে এইভাবে কাউন্টার দেবে। যেভাবে ধুরন্ধরের ক্ষেত্রে কী ছিল, যে ফ্যাক্টস অ্যান্ড ফিকশনকে মিশিয়ে দিয়েছে। তো আপনি ফ্যাক্টসকে কোয়েশ্চেন করলে বলবে এটা ফিকশন, আর ফিকশনকে কোয়েশ্চেন করলে বলবে আরে এটা তো ফ্যাক্ট। মানে আপনি ধরুন ফিল্ম মেকিংটাকে বললেন যেখানে স্টোরি টেলিংটা ঠিক হয়নি, তখন বলবেন না না এটা তো ফ্যাক্ট, এইভাবেই দেখাতে হতো। তো সেটা যেরকম ধুরন্ধরের ক্ষেত্রে কাউন্টার, সেরকম এই ছবিটার ক্ষেত্রে লোকের কাউন্টার এটাই হবে যে ভাই এই জায়গাটা তো মানে এটা তো দরকার ছিল, এই হার্ড হিটিংটা দেওয়ার জন্য এই ট্রিটমেন্টটা দরকার ছিল, নাহলে তো লোকের মাথায় ঢুকছে না। কিন্তু আমার কথা হচ্ছে এটার পরে আর হবে না তো, বা এই ছবিটা যে রিলিজ করে গেল এটার পরে আর এই ঘটনা ঘটবে না তো এই শক থেরাপি ট্রিটমেন্টের জন্য। তো বম্বের ফিল্ম মেকার না, যে কোনো মেইন স্ট্রিম ফিল্ম মেকারদের না, ইফ ইউ আর গোয়িং ইনটু দিস কাইন্ড অফ নুয়ান্সেস, ইউ হ্যাভ টু মানে তোমাকেও নিজেকে এই কমার্শিয়ালস অ্যাসপেক্টটাকে সরিয়ে রেখে ভাবতে হবে। তুমি করছো কমার্সের জন্য, ঠিক আছে, সেটা তোমার মেকিং দেখে বোঝা যাচ্ছে, তুমি বলছো যে আমার ইন্টেন্ট ভালো। এটা আমার ওভারঅল টেক অ্যাওয়ে ছিল ছবিটাকে নিয়ে। ছবিটা ভালো ছবি, আপনারা দেখতে পারেন, কিন্তু আমার মনে হয় ছবিটার এই ট্রিটমেন্টটা হওয়া উচিত ছিল না, ঠিক আছে। এতটা শক ভ্যালু আমার মনে হয় উচিত ছিল না, ঠিক আছে। এর থেকে ফার সুপিরিয়ার ছবি, আমি যেটা অপর্ণা সেনের ছবিটার কথা বললাম, ওই ছবিটা তো আনফর্চুনেটলি মানে মেন স্ট্রিম ওয়েতে রিলিজ ইত্যাদি করেনি, বাট ওই ছবিটা দ্যাট শুড বি দ্য আইডিয়াল এক্সাম্পল যে নুয়ান্সটা ধরতে পারছে। এটাই বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।